আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের ওই নবম দশম শ্রেণীর রসায়ন পদার্থের গঠনের লাস্ট ক্লাস, শেষ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের প্রথম যে বিষয়টি সেটি হলো উপশক্তি স্তর। উপশক্তি স্তর কি, কোনটা? ইলেকট্রন বিন্যাসের জন্য এই উপশক্তি স্তরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি প্রধান শক্তি স্তরকে প্রধান শক্তি স্তরকে কী দ্বারা? এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক তেমনি উপশক্তি স্তর, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে প্রথম অরবিটাল, প্রথম শক্তি স্তর, নিউক্লিয়াস বা ইলেকট্রন, দেখি নিউক্লিয়াসের এই যে প্রথম যে শক্তি স্তর বা অরবিটাল সংখ্যা, এখানে কয়টি ইলেকট্রন থাকতে পারে? কয়টি? 2টি ইলেকট্রন। এটি কিভাবে বিন্যাসে থাকে? প্রথম শক্তি স্তর, এটি কি প্রথম শক্তি স্তর, তার মানে কি 1। হ্যাঁ, পরে পরে এই উপশক্তি স্তর হলো এস, তাহলে কি 1s, অর্থাৎ 1s স্কোয়ার, 1s স্কোয়ার। এটি কি 1 হলো প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, এস হলো উপশক্তি স্তর। এই যে উপরে পাওয়া ইলেকট্রন সংখ্যা, উপরে যেটা থাকে ওটা কি ইলেকট্রন সংখ্যা। তো উপশক্তি স্তরটা কিভাবে নির্ণয় করে? উপশক্তি স্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা। এখন এন এর মান যদি 1 হয়, তাহলে উপশক্তি স্তর কী হয়? ও, তার আগে বলি, উপশক্তি কোনগুলো, উপশক্তি স্তর কোনগুলো? উপশক্তি স্তর এস, পি, ডি, এফ, এসপিডিএফ, এগুলো হলো উপশক্তি স্তর। এগুলো কি? এগুলো হলো উপশক্তি স্তর। এখন এন যদি 1 হয়, উপশক্তি স্তর এস। এন যদি 2 হয়, উপশক্তি স্তর কি হবে? পি। এন যদি 3 হয়, উপশক্তি স্তর হবে ডি। এন যদি 4 হয়, উপশক্তি স্তর হবে এফ।
ঠিক আছে, এবার দেখো এটা এটা n ইকুয়াল 1 হলে এল উপশক্তি স্তর, এল এর মান হবে এটা কি এল এর মান 0, n যদি 2 হলে এল এর মান 0, 1, n ইকুয়াল 3 হলে এল এর মান হবে 0, 1, 2, n ইকুয়াল 4 হলে এল এর মান 0, 1, 2, 3। এখন এটা মুখস্থ করব না, শর্ট টেকনিক কীরকম, এখানে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা সংখ্যা, এখানে 1-এর পর কত দূর পর্যন্ত গেছে, 3 পর্যন্ত, কিন্তু n এর মান কত, n এর মান 4, গেছে 1 থেকে 3, সামনে 0 আছে, তার মানে কি শর্ট টেকনিক কীরকম, যদি উপশক্তি স্তর নির্ণয় করতে বলে, উপশক্তি স্তর যদি নির্ণয় করতে বলে, তাহলে n - 1 হলো কোথা থেকে, 0 থেকে এটা পর্যন্ত, উপশক্তি স্তর নির্ণয় করতে বললে, যদি বলে তাহলে কি হবে, 0 থেকে n - 1 পর্যন্ত হবে এর কি, এর মান হবে, এটা হলো মান, কার মান, এল এর মান, এল কি উপশক্তি স্তর, তাহলে উপশক্তি স্তরের মান কি হবে, উপশক্তি স্তর নির্ণয় করতে হলে 0 থেকে n - 1 পর্যন্ত, কিভাবে, এখানে n এর মান, n ইকুয়াল মনে করো কত 4 যদি হয়, তাহলে কত থেকে, 0 থেকে, এখানে l হবে 0 থেকে n - 1, মানে n হলো n - 1, মানে কত 4 - 1, 3 পর্যন্ত, 0, 1, 2, 3, n যদি 4 হয় l এর মান হবে 0, 1, 2, 3, এটা তার সূত্র। এখন যেটা দেখাইলাম তখন, যে যদি এস হয়, এস কত 0, পি কত 1, ডি কত 2, এফ কত 3, এটা হলো এর মান, এস 0, যখন 2টা থাকবে তখন পি 1, 2, 2, 2, 1, 2, 3, 2, 3, এটা এসপিডি, এটা হলো এসপিডি এর মান, ইলেকট্রন বিন্যাসে ওটা কাজে লাগবে। এখন আরেকটা বিষয়, এস অরবিটাল, আচ্ছা এস পি ডি এফ,
অরবিটালে কতটি করে ইলেকট্রন থাকে? প্রশ্ন হতেই পারে যে sp_t অরবিটালে কতটি করে ইলেকট্রন থাকে। s অরবিটালে কয়টা, p অরবিটালে কয়টা, d অরবিটালে কয়টা, f অরবিটালে কয়টা করে থাকে। দেখো, এর জন্য যেটা থাকে ইলেকট্রন সংখ্যা সূত্র আছে। ইলেকট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা নির্ণয় 2 ইন্টু 2l প্লাস 1। এটা s_p_d_f l 0 1 2 3, এগুলো হলো sp_df এর l এর মান, উপশক্তি স্তরের মান। সংখ্যায় বসাই, তাহলে s অরবিটালের সংখ্যা 2 ইন্টু 2l, l এর মান কত, 0 ইন্টু 0 প্লাস 1, 2 ইন্টু 2 এর সাথে 0 গুণ করলে 0 প্লাস 1, 2 ইন্টু 1 ইকুয়াল 2। এস অরবিটালে তাহলে ইলেকট্রন সংখ্যা কটা থাকবে, 2টা। এস অরবিটালে কটা থাকবে, 2টা। পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2। আবার ওই সেম সূত্র, 2 এল এর মান কত, পিতে 1, 2 প্লাস 1 6। পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 6টা। পি অরবিটালে ইলেকট্রন সংখ্যা কটা, 6টা। এবার ডি অরবিটালে দেখি, সেম ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2, 2l প্লাস 1, 2 গুণন ডি অরবিটালে এল এর মান কত, 2। কোন অরবিটাল, ডি অরবিটাল, এল এর মান কত, 2, 2 2 4 যোগ 1 5, 5 দুগুণে 10। ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 10টা। এফ অরবিটালে দেখেন, এফ অরবিটাল এল এর মান কত, এফ অরবিটাল ইলেকট্রন, এফ অরবিটালে এল এর মান 3, 3 দুগুণে 6, 6 সাথে 1 যোগ 7, 7 দুগুণে 14। এফ অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 14টা। এফ অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 14টা। ডি অরবিটালে কটা, 10টা। এগুলো সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। ডি অরবিটালে 10টার উপরে যাওয়ার কোনো সুযোগ নাই, থাকতে পারবে না।
শর্ত হলো 10টা, 10টার নিচে থাকতে পারে, উপরে পারবে না। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি, পরমাণুতে কি ইলেকট্রন বিন্যাসের নীতি? নীতি আছে। প্রথমত কোনটা? যদি n প্লাস এল এর মান কম হয়, তবে সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? n প্লাস এল এর মান যদি কম হয়, তাহলে ইলেকট্রন আগে সেই অরবিটালে প্রবেশ করবে। উদাহরণস্বরূপ মনে করো 3D অরবিটাল। 3 কি? n এর এখানে n ইকুয়াল হলো 3, এল ইকুয়াল কত জানি আমরা? ওই যে এস এ 0, পিতে 1, ডিতে 2, এফতে 3। তাহলে এল এ কত? কি কোন অরবিটাল? ডি অরবিটালে কত? এল এর মান 2। তাহলে n প্লাস এল ইকুয়াল 3 প্লাস 2, মান কত? 5। এর সঙ্গে যদি আমরা তুলনা করি 4s অরবিটালের, এখানে n প্লাস এল, n এর মান কত? 4, এল এর মান, এস এর মান কত? 0, 4। অবশ্যই যে 3D বড়, তাহলে 3D যেহেতু বড়, তার মানে আগে কোনটাতে ঢুকবে? যার মান কম কার? 4s, সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এই 4s আগে প্রবেশ করবে, তারপর 3s এ প্রবেশ করবে। বুঝছো? আবার ওই যে n প্লাস এল এর মান যদি আবার বেশি হয়, তাহলে ইলেকট্রন পরে প্রবেশ করবে। কম হলে আগে প্রবেশ করবে, বেশি হলে পরে প্রবেশ করবে। অরবিটালের শক্তিক্রমটা এবার দেখি। আচ্ছা, শক্তিক্রম না, অরবিটাল শক্তিক্রম। অরবিটাল শক্তিক্রম কিভাবে? তার আগে একটা জিনিস মাথায় রাখি, ইলেকট্রন বিন্যাসের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে এটা 1s স্কয়ার, এসে কটা ধরে? 2টা। 2s স্কয়ার, 2p6, 3s স্কয়ার, 3p6, 3d10, হ্যাঁ,
4s স্কোয়ার 5 আর 4p 6 4d 10 4f 14 তার হলো 5s স্কোয়ার 5p 6 5d 10 5f 14 এবার কি এফ এর পর কিছু দিছি নাই এফ এর পর আর নাই তাই এখানে আসবে 6x স্কোয়ার 6p6 6d 10 6f 14 এভাবে চলতেই থাকবে। তাহলে এটা কি এত ঝামেলা করে মনে রাখার দরকার আছে? সহজ টেকনিক শিখে আবার ছন্দ করব। ছন্দ শোনো 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 প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস করো ডিপিএস করো এফডিপিএস করো এফডিপিএস করো ছন্দ শোনো শোনো প্রিয়া শোনো ডিপিএস করো এফডিপিএস করো শোনো এস আচ্ছা এটা ফার্স্ট এস এটা যেহেতু সেকেন্ড লাইনে লিখছি তার মানে কি এটা কি 2s এবার দেখো প্রিয়া শোনো প্রিয়া আগে তাহলে 3p হ্যাঁ 3 প্রিয়া শোনো 2p 3s প্রিয়া শোনো 3p 4s ডিপিএস খোলো ডি আছে কি 3d তাহলে 3d তারপর 4s কিন্তু নিচেই গেল তার মানে বাকি কি 4p 4d এই যে ডিপি 4p s 5s এর পরে কোনটা আসবে 5 4p নিচে বাকি কি 4d তাহলে d আছে এখানে 4d p আছে 5 এর s নিচে তার মানে বাকি 5s এবার s আছে 5 এর p আছে তারপরে কি তারপরে হলো 5p আছে 6s এফডিপিএস খোলো এফডিপিএস করো এবার দেখো কোন এফ বাদ গেছে 4 এর ডি পর্যন্ত গেছে 4 এর এফ বাদ গেছে 4f ডি 5 এর পি গেছে কিন্তু ডিতে যায় নাই 5p ডি এবার পি যাব 6 এর এস গেছে 6p এবার এস 7 এর এস
আবার দেখো 4-এর এফ পর্যন্ত 4 শেষ, 5-এর ডি গেছে, 5-এর কি বার, এফ বার, তাহলে এফ আছে 5F। ডি আছে 6-এর পি গেছি, 6-এর ডিতে গেছি না, 6D। এবার আছে কি আছে, পি আছে, 7-এর এস গেছি কিন্তু 7-এর পিতে যাইনি, 7-এর পিতে গেলাম, এস আছে 8-এর এস। এইভাবে মনে রাখা যায়, এটা হলো শক্তির ক্রম। এভাবে প্রথমে 1S, তারপর 2S, তারপরে কোথায় যাবে 2P 3S, তারপরে কোথায় যাবে 3P 4S এ যাবে। 4S এ কেন, ওই দেখালাম 3D এর মান হলো 5 আর 4S এর মান হলো 4। তাহলে আগে কোথায় করবে, কম শক্তি সম্পূর্ণ ইলেকট্রন, কম শক্তি কোথায় 4A। তার মানে কি, যেখানে এল প্লাস এন এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, 4S আগে করে, তারপরে 3D তে করে। ঠিক তেমন 5S, 5-এর মান হলো 5, 5-এর মান কত কি 5, এখানে আছে 4 এবং ডি, তাহলে কত হচ্ছে 7, এই জন্য আগে প্রবেশ করবে 5S এ। পরেরটাই দেখো 5P 4D, এখন 4D 5P, 4 প্লাস ডির মান কত 2 হলো 6, এখন 5 প্লাস পির মান কত 1, তাহলে 6, দুইটা সমান মান। এখন ভাইয়া দুইটা সমান মান, তবে আমি 5Pতে আগে দেবো, পরে 4Dতে দেবো, হবে না ভাই। কারণ হলো যখন দুইটারে মান সমান আসবে তখন তোমাকে লক্ষ্য করতে হবে কে ছোট, এন এর মান কার ছোট। যদি এন প্লাস এল এর মান সমান হয় তখন এন যার ছোট সেখানে একটু আগে প্রবেশ করবে। এন যার ছোট, এন যার ছোট সেখানে ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। ঠিক তেমন এই জন্য 4Dতে আগে, তারপর 5S, 6 এর এস এর সাথে কি 6S, এস এর মান কত 0, তাহলে 6 প্লাস 0 ইকুয়াল 6, 5P 5 প্লাস 1 6। এখানে আবার লক্ষ্য করো এন এর মান এখানে হলো এন ইকুয়াল হলো 6, এখানে হলো এন ইকুয়াল 5। কম শক্তি কোনটা 5, ছোট, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এই জন্য 5S আগে, তারপর 5Pতে আগে, তারপর 6S এ, এভাবেই লেখা হয়। এটাকে বলা হয় শক্তির ক্রম। শক্তির ক্রম আর একটা সুন্দর একটা চার্টের মতো দিই, সেটা হলো দেখো 1S 2S 3S 4S 5S 6S 7S 8S, 8 পর্যন্ত দিলাম আর কি। 2P 3P 4P 6P 5P 6P 7P 8, 8P পর্যন্ত না যায় নাকি 7P পর্যন্ত যায়। আচ্ছা, একটা করে বাদ দিই, একটা করে কমতে থাকবে, এবার কমবে এই দুটা ঘর, এই চারটাতে হবে। তার মানে এর পরে কি ডি আছে 3D 4D 5D 6D, এরপরে 3D এবং 6D কমবে, 5F 6F কমছে, আর 4F 5F 4F 5F। শক্তি কিভাবে ডুববে, শক্তি ডুববে মূলত
এইরকম করে, এইরকম করে শক্তির ক্রম যেটা দেখাইলাম। ছন্দ দিছিলাম, শোনো শোনো প্রিয়া শোনো, এস শোনো, শোনো শোনো, দুইটা কিন্তু এস এসে গেছে। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। ক্লিয়ার? ছন্দের মাধ্যমে এটা শক্তির করো। প্রথমে 2s, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 5p, 5s, 4p, 5x, 5s, এরকম করে ঢুকবে। শক্তিকরণটা হলো এভাবেই। ব্যতিক্রম দুই একটা আছে, মনে করো পটাশিয়াম, পটাশিয়ামের 19তম ইলেকট্রন। এটা পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা কীরকম দেখো, পটাশিয়াম 19, 19, 1s স্কোয়ার, তারপরটা কি 2s স্কোয়ার, 2p, 2p, পিতে কটা 6টা, 3s, দুইটা দুটা, 4টা, 10টা, 12টা, 12টা, আর কয়টা 19টা মিলেতে কয়টা, আর হলো 7টা। এই দেখো 3s, 3p, 6টা নিল, আর কয়টা, আর একটা, এটা 3d, 4s, কোনটাতে যাবে? 3pর পরে তো 3d না, তোমাকে শক্তিকরণটা দেখাইছিলাম, 3p, 4s এই দিকে আসছিল, 3p, 4s, তার মানে কি ইলেকট্রন কোথায় যাবে? ডিতে যাবে না, একটা ইলেকট্রন যাবে 4s। এটা হলো তার শক্তির ক্রম। এটা এটা কি ব্যতিক্রম। আরেকটা আছে, আরেকটা আছে স্ক্যান্ডিয়াম, সরি ক্রোমিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম 24, তাহলে Cr24, 1s, 2s, 2p6, 3s স্কোয়ার, 3p6, কটা গেছে? 10টা, 18টা, আর আছে 6টা, 6টা কই যাবে? 3d, 4s, 4s এ 2টা থাকলে এখানে কয়টা? 4টা। এখন দেখো ভাই, ডি অরবিটাল আর এফ অরবিটাল সব সময় পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায়। ডি ডি বা
ডি বা এফ অরবিটাল, আচ্ছা পিটা না দেই, ডি এবং এফ অরবিটাল সর্বদা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে যায়। তাহলে নোট, ডি এবং এফ অরবিটাল সর্বদা পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায়। একে যদি আমরা অর্ধপূর্ণ করতে চাই, চারটা, ডিতে ধরে কয়টা, ডি এর ধারণ ক্ষমতা 10টা, সে 10টা অথবা 5টা, দুটো একটা নেবে, 10টা অথবা কি 5টা, যে কোনো একটা নেবে। তাহলে পরিবর্তন করি, তাহলে সিআর, এটা হলো পরিবর্তন, এটা কি পরিবর্তন, 1s 2s 2p 3s 3p, তাহলে 3Dতে কটা দেবো এবার, 4টা আছে, 4s থেকে একটা নিয়ে আসবো, এখান থেকে একটা এখানে দেবো, তাহলে এটা হয়ে গেল 5টা। ডি অরবিটাল ছিল 10টা, 5টা অর্ধপূর্ণ। ডি যদি 10টা না, তাহলে এফ এর আছে 14টা, সে 14 বা 7, যে কোনো একটা নেবে। এটার সঙ্গে নোট করে রাখো, বুঝছো? এটা হলো ব্যতিক্রমী, এটা সাধারণ নিয়মের ব্যতিক্রম আর কি। আচ্ছা দেখো, ইলেকট্রন বিন্যাস কিছু করায়, যেমন সোডিয়াম 11, 1s 2s 2p 6, আচ্ছা দেখো কটা কিছু 10টা, 11টা হয়েছে। এসের কটা, এস দুটো নিতে পারে, দুইটা নিতে পারে, এস নিতে পারে দুইটা, কটা আছে, একটা নিতে পারে। এসের ধারণ ক্ষমতা 2টা, 2-এর নিচে যটা পাবে তটা। পি এর ধারণ ক্ষমতা হলো 6টা, 6টার নিচে সে একটাও নিতে পারে। তারপর ডি ধারণ ক্ষমতা হলো 10টা, সে 10টার নিচে যে কোনো একটা নিতে পারে। আবার এফ এর হলো 14টা, সে 14টার নিচে নিতে পারে, ঠিক আছে। তারপরে মনে করা যায় অ্যালুমিনিয়াম 13, 1s 2s 2p6, কটা গেছে, 12টা, আরেকটা কই যাবে, 3pa1 একটা গেছে, কিছু হয়েছে, কিছু হয় নাই, কিছু হবাও নাই, কিছু হবেও না, ঠিক তেমন এটা হলো এরকম করে। তারপরে অক্সিজেন 8টা অক্সিজেনের, এভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়। আশা করি ইলেকট্রন বিন্যাস বুঝছো। এবার আমরা করি আইসোটোপ। আইসোটোপ দেখলেই এর সংজ্ঞা দেখা যায়, শেষে কি আছে, প, তার মানে কি প্রোটন সংখ্যা কি একই,
যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা বা ভর ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। তাকে আইসোটোপ কি লিখছি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন তাকে কি বলে, আইসোটোপ বলে। হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, দেখো। কি বললাম, প্রোটন সংখ্যা একই, প্রোটন সংখ্যা একই, ভর সংখ্যা কি ভিন্ন, প্রোটন সংখ্যা একই। এবার দেখো 7টা আছে হাইড্রোজেনের, 1 2 3 5 6 7, 7টা হাইড্রোজেন, দেখি প্রোটন সংখ্যা কি একই। প্রোটন সংখ্যা নিচে সবসময় থাকে প্রোটন সংখ্যা, উপরে থাকে কি ভর সংখ্যা, গত ক্লাসে দেখাইছি। তাহলে ভর সংখ্যা কি ভিন্ন, 1 2 3 4 5 6 7, ভর সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন, ধরো হাইড্রোজেন আইসোটোপ, ঠিক আছে, এটা হাইড্রোজেনের কি আইসোটোপ। আপেক্ষিক পারমাণবিক ভর, এটা বুঝছো, আইসোটোপ। আচ্ছা, আর একটা জিনিস আছে, হাইড্রোজেনের 3টা আইসোটোপের নাম আছে দেওয়া, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম। তিনটে প্রাকৃতিক আইসোটোপ। ট্রিটিয়াম, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এখন দেখো এটা কি লিখছি, প্রকৃতিতে হাইড্রোজেনের প্রকৃতিতে আইসোটোপ 3টা কিন্তু হাইড্রোজেনের মূল আইসোটোপ হলো 7টা।
আইসোটোপ 7টি, হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ 3টা, মূল আইসোটোপ কটা? 7টা। আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর কি? আর আপেক্ষিক পারমাণবিক ভর বার করে একটা সূত্র আছে, সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল একটি মৌলের একটি পরমাণুর মোট ভর, মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড 1.66 into 10 to the power minus 24। এটা আপেক্ষিক ভর কি? মৌলের একটি পরমাণুর ভর এবং 1.66 into 10 to the power minus 24। এটা হলো পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র। এবার আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক আণবিক ভর জিনিসটা কি? মনে করো একটি মৌল দেওয়া আছে, মৌল সালফিউরিক অ্যাসিড, মৌল হাইড্রোজেনের আণবিক ভর কত? 1। হাইড্রোজেন কটা আছে? 2টা আছে। প্লাস সালফার মানে কি? সালফার আণবিক ভর কত? 16। যোগ সালফার কটা? একটা। 16কে 1 দ্বারা গুণ করলে 16 পাওয়া যায়। অক্সিজেনের আণবিক ভর কত? কোন মৌলের আণবিক
ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক সংখ্যা। আপেক্ষিক পারমাণবিক সংখ্যা। আপেক্ষিক পারমাণবিক সংখ্যা কীরকম? হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যাও 1। হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4। 4 হলো এর আপেক্ষিক পারমাণবিক সংখ্যা। এই 4 হলো আপেক্ষিক পারমাণবিক সংখ্যা। এখন হলো এটা হলো এটা পারমাণবিক ভর। এটা হলো কি? পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর 4 এর সালফার 16, পারমাণবিক ভর কত? 32। 32 এর পারমাণবিক ভর, এটা হলো তার কি পারমাণবিক ভর। তারপরে অক্সিজেন 8, 16, পারমাণবিক ভর 16। এই পারমাণবিক ভর। আর আণবিক ভর কোনটা? আণবিক ভর হলো H2SO4। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। কয়টা আছে? 2টা। যোগ সালফারের পারমাণবিক ভর কত? 32। কয়টা আছে সালফার? 1টা। যোগ অক্সিজেনের কত? 16 গুণন কয়টা আছে? 4টা। 2, 32, 64। এই যে মানটা, এইটা হলো আণবিক ভর। এটা হলো আণবিক ভর, বুঝছো? আচ্ছা, আর একটা দিই, তাহলে বুঝতে পারবা। HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। হাইড্রোজেন কটা? 1টা। যোগ ক্লোরিন 17, এর পারমাণবিক ভর কত? ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5। তাহলে যোগ 35.5 গুণন ক্লোরিন কটা? 1টা। মোটে হলো 36.5। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। ঠিক সেম সবগুলোর ক্ষেত্রেই এটাই সূত্র। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর। গড় আপেক্ষিক পারমাণবিক ভর। গড় আপেক্ষিক পারমাণবিক ভর। গড়
আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র কি? এটা হলো সূত্র। আর বুঝাবো পি কি, এম কি, কিউ কি, এন কি, কি কি এগুলা। মনে করো ক্লোরিন 37 ক্লোরিন, এটি কিন্তু এটা ক্লোরিনের আইসোটোপ, ক্লোরিনের আইসোটোপ 37 এর শতকরা 75% এবং ক্লোরিন 35 এর শতকরা 25%। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল পি গুণন এম প্লাস কিউ গুণন এম ডিভাইডেড বাই 100। এবার কথা হলো কত? কত আছে? 37 ক্লোরিন গুণন 75 যোগ 35 গুণন 25 ডিভাইডেড বাই 100। অ্যান্সার বের করে নাও তোমরা এটার অ্যান্সার বের করবা। অ্যান্সার কত আসে? ক্যালকুলেশন তো আমি অনেক করাইলাম, তোমরা করবা না? তোমরা দেখবা তোমাদের বইয়ের শেষে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আছে। তো তেজস্ক্রিয় আইসোটোপের যে ব্যবহার আছে সেটা রোগ নির্ণয়, রোগ নিরাময়, হ্যাঁ, কৃষিক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে কীভাবে ব্যবহার করা যায়, এগুলো বোঝার কিছু নেই। এগুলো একটা মুখস্থ বিষয়, এগুলো তোমরা মুখস্থ করবা, ইনশাল্লাহ পেয়ে যাবা। তাই এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ইনশাল্লাহ পদার্থের গঠন, আজ থেকেই শেষ। ইনশাল্লাহ দোয়া করবা, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, ফেসবুকের একটা পেজ আছে, পেজটাকে ফলো করে আসবা। ইনশাআল্লাহ তোমাদের পাশে আমি সবসময় থাকবো। দোয়া করবো আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।